দর্শক স্বাগত আজকের এখন প্রকাশে। আজকের এখন প্রকাশ বিশেষ, কারণ আমরা এখন আছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে আজ ভোট, রাজনীতি, সংস্কার নানা ইস্যুতে কথা বলতে চাই। শুরুতেই গণভোট নিয়ে আমরা প্রশ্ন করতে চাই, যেটা হলো যে একটা বিতর্ক উঠেছে মাঠে যে সরকার কি গণভোটের প্রচারণা চালাতে পারে কিনা। মানে কেউ কেউ বলছে যে কেউ তো না ভোট দিতে পারে, তাহলে তারও তো ট্যাক্সের টাকাটা সরকার ব্যবহার করছে প্রচারণার ক্ষেত্রে। এই বিতর্কের ক্ষেত্রে কি বলবেন? দেখুন, যারা বলছেন যে সরকার বা প্রজাতন্ত্রের কর্মচারীরা হা ভোটের পক্ষে প্রচার করতে পারেন না, তারা কম বেশি সকলেই কিন্তু এটাও বলছেন এর কোনো আইনি বাধা নেই। কারণ হচ্ছে বাংলাদেশে আপনি এখন যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, সেটা অনুষ্ঠিত হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এর আওতায়। সেখানে এটা এই বিষয়ে কোনো রকম বাধা নিষেধ দেওয়া হয়নি। ওই একই আদেশের আওতায় গণভোট অধ্যাদেশ সেখানেও করা হয়নি। এর বাইরে যেগুলো থাকছে, তাহলে কি একটা হচ্ছে সংবিধানে গণভোটের প্রসঙ্গ নেই। আবার অন্যদিকে যদি আপনি আরপিওর কথা বিবেচনা করেন, আরপিও তো প্রার্থীদের জন্য, ফলে এইটা আইনি দিক থেকে এই যুক্তিটা আসলে সঠিক নয়। এটা স্বীকার করেন যারা বলেন, তারা একটা যৌক্তিকতা দেখান, সেটা কি নৈতিকতার প্রশ্ন, যে এটা ঠিক হচ্ছে কি না। আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি এই কারণে যে আপনাকে প্রথমেই বিবেচনা করতে হবে যে সরকারটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তী সরকার আছে কি? নেই। তাহলে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হলো কী করে? প্রতিষ্ঠিত হলো একটা গণ অভ্যুত্থানের কারণে। অন্তত পক্ষে 1400 জন লোক মারা গেলেন, প্রায় 14,000 মানুষ কোনো না কোনোভাবে আহত হয়েছেন। তো এই যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে যে সরকার, সেই সরকার কি বলল? সরকার বলল যে আমরা 3টা বিষয় করব। আমরা সংস্কারের পদক্ষেপ নেব, আমরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করব, এবং একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, উৎসব মুখর নির্বাচন করব। এই তো। তখন নির্বাচনের দায়িত্বটা কার? নির্বাচন কমিশনের। সরকার প্রস্তুতিটা করেছেন, দায়িত্বটা এখন নির্বাচন কমিশনের। বিচার আদালতের বিষয়। সরকার কী করেছে? যারা অভিযুক্ত তাদের অভিযোগের বিষয়গুলো তুলে ধরে সরকার সহযোগিতা করেছে। তাহলে বাকি থাকছে কি? বাকি থাকছে সংস্কার। এই সংস্কারের জন্যই 11টি কমিশন হয়েছে। তার প্রথম 6টা কমিশনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে সনদ তৈরি হচ্ছে, যে সনদ বাস্তবায়নের জন্য এখন জনগণের সম্মতি চাওয়া হচ্ছে। তো এই যে যারা প্রাণ দিলেন, 16 বছর ধরে নিপীড়িত হলেন, 54 বছর ধরে আকাঙ্ক্ষায় থাকলেন রাষ্ট্রের পরিবর্তন হবে, সেই আকাঙ্ক্ষাগুলিকেই তো ধারণ করেছে এই সরকার। সেটা সুস্পষ্টভাবে বলছে যে আমরা এই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে বাস্তবায়নের জন্য। তো তাহলে তার নৈতিক জায়গাটা হচ্ছে এটা বাস্তবায়ন করতে হবে। তারা করবেন? তারা কিন্তু করছেন না। কিছু কিছু সংস্কার সরকার করেছে, কিন্তু এখন মূল বিষয়টা সংবিধানের ক্ষেত্রে হচ্ছে যে সকলের সম্মতিতে একটা এজেন্ডা তৈরি করা। না স্যার, এখানে একটু আপনাকে থামাই। সেটি হলো যে মানে সংস্কার তো চাপিয়ে দেবার বিষয় নয়। মানে সংস্কার নিয়ে মাঠে অনেক ধরনের ইতিবাচক নেতিবাচক আলাপ আলোচনা আছে, সাথে মানে বাজারে এই কথাটাও আছে যে এই যে সংস্কারের আলোচনা, এই যে এজেন্ডা, এটা ইউনূস সরকারের সংস্কারের আলোচনা। অবশ্যই নয়, অবশ্যই নয়। একেবারে বিভ্রান্তিকর কথা, এবং বাস্তবে এটা একটা অবাস্তব, আমি একটু রূঢ়ভাবে বলি, মিথ্যাচার। এই যে জাতীয় সনদ আপনার সামনে আছে, এই জাতীয় সনদ ইউনূস সরকার তৈরি করেছে? ইউনূস সরকার তৈরি করেনি। 6টি কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর, সেই আলোচনা প্রকাশ্যে আলোচনার পর যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে, কিছু কিছু বিষয় ভিন্ন মতের মধ্য দিয়ে যে সনদ তৈরি হয়েছে, যাতে 25টি রাজনৈতিক দল প্রকাশ্যে স্বাক্ষর করেছেন, সেটি বাস্তবায়িত হবে কিনা ভবিষ্যতে, এটা যদি ইউনূস সরকারের এজেন্ডা হতো, তাহলে ইউনূস সরকার ক্ষমতায় থেকে বাস্তবায়ন করার কথা বলতো। তা তো বলছে না। অতীতে আপনি ধরুন যে সমস্ত গণভোট হয়েছে, তখন কি হয়েছে? জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় কী বলেছে যে আমার আস্থা রাখুন আমার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, কিংবা জেনারেল এরশাদের সময়, কিংবা ধরেন আপনি দ্বাদশ সংশোধনীর সময় কী হয়েছে? সংবিধানের কিছু সংশোধনের পরে জনগণের কাছে গিয়ে বলা হয়েছে, এবং তখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তৃতা দিয়ে সকলকে আহ্বান করেছিলেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তো এখন আমার কথাটা হচ্ছে যে যারা বলছেন এটা ইউনূস সরকারের এজেন্ডা, তারা আসলে জুলাই 2024 সালের অক্টোবর থেকে আসলে কি ঘটছে সেটা লক্ষ্য করেছিলেন?
এটা ইউনূস সরকার এজেন্ডা হয় কি করে? না, কিন্তু অধ্যাপক আলী রিয়াজ, আপনি নিশ্চয়ই মানে এই জিনিসটাও মাঠে খেয়াল করছেন। আপনি বললেন যে রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার ভিত্তিতে এটি হয়েছে, কিন্তু যে রাজনৈতিক যারা শীর্ষ নেতা আছে, ধরেন তারেক রহমান কিংবা ওদিকে শফিকুর রহমান, তারা প্রতিদিন রাজনৈতিক যে বক্তৃতাগুলো দিচ্ছে, সেখানে কিন্তু আপনারা যেভাবে গণভোটের কথা বলছেন, গণভোটের পক্ষে সম্মতি উৎপাদনের জন্য প্রচারণা চালাচ্ছেন, তারা তো বলছে না। তারা তো বলছেন। আজকেও তো আমি দেখলাম যে শফিকুর রহমান সাহেব উনি বলেছেন যে হ্যাভেটার পক্ষে প্রচার করবেন। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো বলছে কিনা। রাজনৈতিক দলগুলো একত্র হয়েছে, কেউ কিন্তু বিরোধিতা করেনি। আপনাকে বিবেচনা এটাও করতে হবে, তারা বিরোধিতা করছে না। কিন্তু আমি আপনার পুরনো প্রসঙ্গটা একটু ফিরে যেতে চাই। সেটা হচ্ছে যে এই যে নৈতিক ভিত্তি, এইটা হচ্ছে এই সনদের ভিত্তি এবং এই গণভোটের ভিত্তি। এবং যেহেতু নৈতিক ভিত্তিটা হচ্ছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য যে হাজার হাজার মানুষ মানে নিপীড়িত হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের কাছে যে প্রতিশ্রুতি ছিল, তারা আমাদের কাছে যে প্রত্যাশা করেছিলেন, সেটা বাস্তবায়ন করা। সেটা বাস্তবায়ন করার মধ্য দিয়ে ইউনূস সরকার 2 দিনও অতিরিক্ত থাকবে না। ইউনূস সরকারের কোনো রকম এজেন্ডা নাই যে এটা করার পরে আমরা এই করব ওই করব, তা নয়। সকলে মিলে আলোচনার ভিত্তিতে এটা করা হয়েছে ভবিষ্যতের পথরেখা হিসেবে। খেয়াল করে দেখুন, জুলাই জাতীয় সনদ 2025-এর শিরোনাম কিন্তু হচ্ছে ভবিষ্যতের পথরেখা। এইটা এই মুহূর্তেই বাস্তবায়িত হচ্ছে না, বাস্তবায়িত হবে জনগণের সম্মতি পাওয়া গেলে। এইটা। তৃতীয় বিষয়টা বলি, আন্তর্জাতিকভাবে আমি তো উদাহরণ দিতে পারি অসংখ্য, যেখানে সরকারের পক্ষ থেকে যখন একটা কিছু প্রস্তাব করা হয়েছে, সরকার তার পক্ষে প্রচার চালিয়েছে। আপনি ধরুন 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত ইউরোপে 48টি গণভোট হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে ওই দেশ যুক্ত হবে কি হবে না। তার অধিকাংশ ক্ষেত্রে সরকার আসলে পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করেছে। ব্রেক্সিটের কথা তো আপনাদের মনে আছে, ডেভিড ক্যামেরন স্পষ্ট বলে ব্রেক্সিটে সরকারের অবস্থান বিজয়ী হয়নি, কিন্তু সরকার তো বলেছে। কিংবা আপনি ধরুন যখন তুরস্কে কি ঘটেছে, যখন গণভোট হয়েছে এরদোয়ান জনসভা করে ভাষণ দিয়ে বলেছে, সেটা সরকারের ছিল। ফলে যারা এটা বলছেন, আমি কিন্তু এই আইনি বিদেশি এগুলি নিয়ে মোটেই চিন্তিত না, কারণ তারাও বলছেন যে আইনি কোনো বাধা নেই। আমার প্রশ্নটা যারা প্রশ্ন তুলছেন তাদের কাছে, সেটা হচ্ছে যে সরকার রক্তের উপর দাঁড়িয়ে আছে, যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এসছে, সেই সরকার তার সমস্ত রকম চেষ্টায় রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটা সনদ তৈরি করার পরে বলবে এটার দায়িত্ব আমার না। এটাই কি সঠিক হতো? যে সরকার বলতো না না আমরা প্রচার করবো না, আপনারা যা করার করেন, ইচ্ছা হলে এটা রাখেন, ইচ্ছা না হলে রাখেন। সেটা কি নৈতিকভাবে সঠিক হতো? সেটা কি যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের যে দায় এবং দায়িত্ব, সেটা পালন করা হতো? 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে, সেটাকে যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি এই প্রশ্নটা আসলে নৈতিকভাবে তুলতে পারবেন না। হ্যাঁ, জনগণকে না ভোট, আমরা কি চাপিয়ে দেওয়ার কথা বলছি? কাউকে কি এই জন্য পারসিকিউটেড হতে হচ্ছে না? কেউ কি না ভোট দিতে পারবেন না? ব্যালটে তো আছে, দিতে পারবেন, অবশ্যই পারবেন। এখানে আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো বলছে, প্রশ্নটা হলো যে রাজনৈতিক দলগুলো যেভাবে জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় যেভাবে অংশ নিয়েছে, এখন যখন এই গণভোটের নির্বাচনটি সামনে, তখন তাদের ভূমিকাটা আপনার দৃষ্টিতে কি মানে আপনি কি সন্তুষ্ট তাতে? আরেকটা ব্যাপার হলো যে আমরা যদি আপনি একজন নেতার কথা বললেন, কিন্তু বিএনপির যারা বড় নেতা, তাদের মুখ থেকে তো এরকম আলোচনা আসছে যে বিএনপি হ্যাঁ কিংবা না এর কোনো পক্ষেই নেই, জনগণ যা সিদ্ধান্ত নেয়। তো সেই ক্ষেত্রে আসলে গণভোট বা এই মানে ফলাফলটা কেমন আসতে যাচ্ছে? আর আরেকটা প্রশ্ন একই সঙ্গে করে রাখি, যে ব্রেক্সিটের কথা তুললেন, তাহলে কি এই গণভোটেরও না ফলাফল আসতে পারে? আমরা আশা করছি না যে এটা না ফলাফল হবে। আমরা চেষ্টা করছি, আমরা আশা করি, এবং সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক বলেই মনে হয়। আপনার পরের আগের প্রশ্নগুলোতেই যায়। আপনি ব্রেক্সিটের উদাহরণটা আমি দিয়েছি সরকার যে পক্ষে প্রচার করতে পারে তার উদাহরণ হিসেবে, এবং যে কোনো নির্বাচনের ক্ষেত্রে ওই অর্থে আপনি এক ধরনের অনিশ্চয়তা থাকবেই। মানুষ ভোট দেবে এদিকে সেদিকে। আপনি যে সমস্ত রাজনৈতিক দলের কথা বললেন, এখন বিশেষ করে বিএনপি, যেমন নজরুল ইসলাম খান বলেছে আমাদের তো না বলার কোনো, আমরা হ্যাঁ পক্ষে। আপনি এখন এক জায়গার একটা বক্তব্য তুলবেন আর একটা বক্তব্য তুলবেন না। কিংবা ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছেন না বলার তো কোনো সুযোগই নেই, এটাই তো বলে। ফলে আপনারা যেভাবে এটাকে একটা নেগেটিভ, পলিটিক্যাল পার্টিগুলোকে এক ধরনের নেগেটিভ লাইটে পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে, আমি সেটাতে আপত্তি করি এই কারণে
রাজনৈতিক দলগুলোর যদি আকাঙ্ক্ষা, ইচ্ছা, আগ্রহ না থাকতো 9 মার্চ ধরে তাদের সাংগঠনিক দায়িত্ব বাদ দিয়ে তারা এই প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। আপনি বিএনপির কথা বলছেন, বিএনপি তো সংস্কারের কথা আগেই বলেছে, তারা তাদের মতো করে বলেছে, সকলের সাথে মিলে বলেছে, অন্যান্য রাজনৈতিক দলও বলেছে, অনেকেই অনেক দিন ধরে রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। তো ফলে রাজনৈতিক দলগুলো এখনও অতটা সক্রিয় হয়ে ওঠেনি কেন? দেখুন এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই মনোনয়ন দেয়া, নিজেদের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করা, দলগুলোর প্রত্যাহারের সময় যাচ্ছে, তারপরে আপিল হচ্ছে। তো যে কোনো রাজনৈতিক দলের প্রথম কাজ কী হবে? তার নিজের বিজয়টা নিশ্চিত করা, সেই চেষ্টাটা করছেন। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা হচ্ছে যে এরপরে যখন প্রচারে যাবেন, তারাও আবার আমি অনেক জায়গায় কিন্তু প্রচারে প্রার্থীদের ইস্যুতেও দেখেছি, হ্যাঁ ভোট দিন, এই ঢাকাই দেখেছি। আছে এরকম কিছু প্রচার আছে, বা সেই জায়গায় কি আপনাদের কিছু অনুশোচনা হয় যে যদি এই গণভোট এবং জাতীয় নির্বাচন এটি আলাদা আলাদা সময় হতো তাহলে ভালো হতো, মানে গণভোটটা আরও বেশি নজর পেত? না, এটা অনুশোচনা বলছেন কেন? এটা আসলে আমাদের দিক থেকে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা বলছিলাম সরকার সিদ্ধান্ত নেই, কারণ কিছু লজিস্টিক্যাল আসপেক্ট আছে। আপনার মনে আছে কিনা 27 অক্টোবর আমি যখন সাংবাদিক সম্মেলন করে সরকারের কাছে দেওয়ার পরে যে সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেখানে আমি বলেছিলাম কেন আমরা সরকারের কাছে দিচ্ছি। ধরুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বা অন্য যারা সদস্য ছিলেন, আমাদের পক্ষে তো এটা বলা সম্ভব ছিল না যে আসলে কয় টন কালি লাগে, সেটা কিনতে কতদিন লাগে, তাই না? সব জায়গায় কি সিসিটিভি আছে? বিদ্যুতের নিরবচ্ছিন্ন ব্যবস্থা কি সবগুলো ইস্যুতে আছে? এটা আমি জানি না, তো আমার পক্ষে জানার সময় এটা আমার দায়িত্ব ছিল না, কারোই দায়িত্ব ছিল ইসি। সেই কারণে আমরা সরকারকে বলেছি যে আপনারা সিদ্ধান্ত নিন। আর দ্বিতীয়, এইটা যে একসাথে হওয়ায় নিশ্চয়ই কতগুলো বাস্তব কারণও আছে। আর আলাদা হলেই অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করত। আলাদাভাবে বাংলাদেশে যে সমস্ত, একটাই আমি বলবো যে গণভোট প্রকৃতপক্ষে সুষ্ঠু অবাধভাবে হয়েছে, সেটা হচ্ছে আপনার 1991 সালে 35% লোক মাত্র ভোট দিয়েছিল, এটা আলাদাভাবে হয়েছিল। আরেকটা হচ্ছে আজকে যদি একটা আলাদাভাবে গণভোট করা হতো তাহলে নির্বাচন কি পিছিয়ে যাওয়ার আশঙ্কা ছিল সময়ের কারণে, প্রস্তুতির কারণে, সেই আশঙ্কাটাও কেউ কেউ বলেছেন। আমরা সেই কারণে সরকারকে দিয়েছি, সরকারের পক্ষ থেকে একটা অনুরোধের ভিত্তিতে, সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচন কমিশন তার যে লজিস্টিক্যাল আসপেক্ট সেটার বিবেচনায় একটা ডেট ঠিক করেছে। ফলে এখন তো 12ই ফেব্রুয়ারি হচ্ছে এবং সেটাকে সামনে রেখে আমরা প্রচারটা করছি আর কি। জি, অধ্যাপক আলী রিয়াজ, আপনি সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন এখন প্রকাশ, যাচ্ছি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন এখন প্রকাশ, এবং আজকের এখন প্রকাশ বিশেষ কারণ আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আপনাকে আবার স্বাগত। আমরা আলোচনা করছি এই গণভোট, এই সংস্কার, এগুলো নিয়ে। ইদানিং সময়ে আমরা দেখছি যে মানে আপনারা এই গণভোটের পক্ষে বেশ প্রচারণা চালাচ্ছেন, সুপার ক্যারাভান নামে একটা গাড়ি নেমেছে, আপনি বিভাগীয় সফর করছেন। সেইখানে যেটি আপনাদের পক্ষ থেকে যে কথাগুলো আসছে তার মধ্যে আছে যদি হ্যাঁ জয়ী না হয় তাহলে আবার ফ্যাসিজম ফিরে আসতে পারে। মানে এইটা কেন বলছেন? এটার কি কোনো নিশ্চয়তা দেওয়া যায় যে হ্যাঁ জিতলেই আর ফ্যাসিজম ফিরবে না? অন্তত পক্ষে যেটা নিশ্চিত করে বলা যায় সেটা হচ্ছে ফ্যাসিজমের পথে আপনি বড় রকম প্রতিবন্ধক তৈরি করতে পারবেন। এইটা কিন্তু যদি আপনি এই ব্যবস্থাটা অব্যাহত রাখেন, যার পরিণতি আমরা দেখেছি 16 বছর ধরে, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র, ফ্যাসিজমের যে কর্তৃত্ব, সেটা যদি সব কিছুই ঠিক থাকে তাহলে এটা হবে না কেন আমাকে একটু বলেন। মানে একটা কথা আছে না, ডুইং দ্য সেম থিং এগেন অ্যান্ড এক্সপেক্টিং এ ডিফারেন্ট রেজাল্ট ইজ অ্যান ইনস্যানিটি। পাগলামি আর কি, একই জিনিস আপনি বারবার করবেন, বারবার প্রতিবারই ভাববেন যে একটু ভিন্ন রকম ফলাফল হবে না। সেই কারণেই আমাদের কথাটা হচ্ছে এই, যদি আপনি ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে চান তাহলে আপনাকে এই পরিবর্তনগুলো করতে হবে। সেটা ক্ষমতার, জবাবদিহিতার জায়গা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা, স্বাধীনতার জায়গাগুলো তৈরি করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নির্বাচনের ক্ষেত্রে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার সকলে মিলে তৈরি করে, এগুলি যদি করা যায় তাহলে আমরা অনেকটা পথ এগিয়ে যাব। রাজনীতিতে কোনো কিছু নিশ্চিত করে বলা যাবে না, কিন্তু যেটা অবশ্যই নিশ্চিত করে বলা যায় সেটা হচ্ছে যে ব্যবস্থা আপনাকে এইরকম একটি ভয়াবহ স্বৈরতন্ত্র তৈরি করে দিয়েছে সেটার
কাঠামোগত পরিবর্তন না করে ভিন্ন কিছু আশা করাটা ঠিক হবে না। এইখানে আমরা দেখছি যে নেতিবাচক কিছু বিষয় তো মাঠে আলোচনা হচ্ছে। বিসমিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। আবার কেউ আপনার সমালোচনা করছে যে আপনি একটা ধর্মনিরপেক্ষ দেশে থাকেন, অথচ এখন আর সেই ধর্মনিরপেক্ষতা থাকছে না, জাতীয়তাবাদ পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং এইভাবে ন্যায়ের পক্ষেও কেউ কেউ সম্মতি উৎপাদনের চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়া আমরা বেশি দেখি। এগুলোর ব্যাপারে কি বলবেন? বিসমিল্লাহ তুলে দেওয়া হচ্ছে, সনদের কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস থাকবে না, সেটা কোথায় আছে সনদে? কোথাও নাই। এখন আপনাকে তো সনদটা না পড়ে যেই জিনিসটা লিখিত আছে সেইটা যদি না পড়ে কেউ বলে, আচ্ছা তারপরে আপনি আমার ব্যক্তিগত বিষয়টা তুললেন যে আমি একটা সেকুলার দেশে থাকি, আমি সেকুলারিজম তুলে দিচ্ছি। সর্বশেষ জুলাই জাতীয় সনদে যা আছে তাতে বলা হয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এগুলো মূলনীতি হিসেবে উল্লেখিত হবে। তো ধর্মীয় স্বাধীনতা আর যুক্তরাষ্ট্রের কথা বলছেন, তো যুক্তরাষ্ট্রের সংবিধানে সেকুলারিজম আছে নাকি? নাই, নাই। যা আছে সেটা হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম। সেই রিলিজিয়াস ফ্রিডমের বিষয় আর ধর্মনিরপেক্ষতার বিশাল আলোচনার মধ্যে আমরা যাব না, কারণ ধর্মনিরপেক্ষতার বিভিন্ন রকম ডিমেনশন আছে, পরিবর্তন হয়েছে। ফলে উনি আমেরিকায় থাকেন, এখন এখানে এটা করছেন। আমি ধর্মনিরপেক্ষতার বিষয়টা নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছি আমার একাডেমিক লেখার মধ্যে। তদুপরি যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যারা মনে করেন যে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় আদর্শ হিসেবে থাকলেই এখানে ধর্মীয় স্বাধীনতা এবং সহিষ্ণুতা প্রতিষ্ঠিত হবে, আজকে যে সংবিধান আছে সেই সংবিধানে আছে কি ধর্মনিরপেক্ষতা? আছে। তো তাতে কি আপনার মনে হচ্ছে যে শুধুমাত্র ওই কারণেই সংখ্যালঘুরা একেবারে ধর্মীয় সংখ্যালঘুরা প্রোটেক্টেড হয়ে যাচ্ছে না। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণের বিভিন্ন কারণ আছে। ওইটা রাষ্ট্রীয়ভাবে আপনি ধর্মনিরপেক্ষতা রাখলেও হয়, না রাখলেও হয়। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে না? তো আপনি বলুন তো মুসলিম জনগোষ্ঠী এখানে এত নির্যাতিত হয় কেন? তার মানে ধর্মনিরপেক্ষতা থাকলেই এটা গ্যারান্টি হয়ে গেল একটা। কিন্তু এখন যে আছে যে ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি, ওটা কি সংখ্যালঘুদের জন্য সেফগার্ড হবে? প্রত্যেকের স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা। তো প্রত্যেকের, যে দেশটার কথা আপনি একটু আগে উল্লেখ করলেন যে আমার বিরুদ্ধে অভিযোগ, সেই যুক্তরাষ্ট্রের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা আছে এবং যুক্তরাষ্ট্রের ধর্মর ক্ষেত্রে আচার আচরণ পালনের ক্ষেত্রে কি আপনি কখনো বাধা দেখেছেন? মুসলিম জনগোষ্ঠী রাজনৈতিক কারণে বিভিন্ন কিছু হয়, সেটা আবার অন্য জিনিস। ধরেন তথাকথিত কিছু বর্ণবাদ বা এই ধরনের কিছু বর্ণবাদ ব্যাপার আছে, থাকে। এমনকি কিন্তু রাষ্ট্রীয়ভাবে নেই। রাষ্ট্রীয়ভাবে নেই। আর তদুপরি যেটা, সেটা হচ্ছে ধরেন এমনকি মুসলিম জনগোষ্ঠী যে ওয়ার অন টেররের সময় নিপীড়িত হয়েছেন বিভিন্নভাবে, সেটা আবার সিভিল রাইটসের প্রশ্ন, সেখানেও সেই লড়াইটা কেবলমাত্র মুসলিমদের ছিল না। তো প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা আমরা বলছি। বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাস হচ্ছে সম্প্রীতির ইতিহাস, আমরা সেটাকে রাখার প্রস্তাব দিয়েছি। আমাদের তো মূল প্রস্তাবে বহুত্ববাদিতা ছিল, অনেকে এটা আপত্তি করেছেন। আমরা রাজনৈতিক দলগুলোর আপত্তির প্রেক্ষাপটে আমরা বলেছি ঠিক আছে তাহলে আপনারাই দেন। আলাপ আলোচনার মধ্যে ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি কথাটা যুক্ত হয়েছে। আর বাকি অংশগুলি যদি দেখেন, সেগুলি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেখান থেকে নেয়া। তো এই যে বললেন যে বিভিন্ন রকম প্রচার, বিসমিল্লাহ থাকবে না, এইটা নাই ওইটা নাই, কিছু লোক তো বলে যে 1971 ইতিহাস মুছে ফেলা হচ্ছে। আমি বিস্মিত হই কারণ কি জানেন, যে জুলাই জাতীয় সনদ বলছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মধ্যে ছিল, সেখানে এই ক্ষেত্রে কে মুছে ফেলছে? আমরা এই গণভোটে সংস্কার আলোচনা শেষ করব, অন্য কিছুতে যাবার আগে যেটি ব্যালটে যেটি উল্লেখ আছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের যেভাবে আছে সেইভাবে গঠিত হবে, এটি ব্যালটে আছে। তো জুলাই সনদে যেটি আছে সেটি তো অনেক রাজনৈতিক দলের সেখানে নোট অফ ডিসেন্ট আছে, যেই কারণে এখন অনেকে মনে করছে যে এই যে ঐকমত্য কমিশন কিংবা এই যে উদ্যোগ, এগুলো এক ধরনের শেষ পর্যন্ত লোক দেখানো জায়গায় চলে যাবে, কারণ যে রাজনৈতিক দল এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা এটি বাস্তবায়ন করবে না। দুটো বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে নির্বাচন
নির্বাচন কমিশন স্বাধীন করার ব্যাপারে কারো কোনো ভিন্নমত নেই, কাঠামোগতভাবে এটা সকলে একমত হয়েছে। কিছু কিছু অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু কিছু ভিন্ন মত আছে, কিন্তু এটা কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে যে জনগণের সম্মতির জন্য যাওয়া হচ্ছে, তাই তো? তো আপনি জনগণের কাছে যাচ্ছেন এবং তার যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, তার যে গাঠনিক শক্তি, ক্ষমতা, সেটাই তো সে প্রয়োগ করছে। আপনি বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, আমরা যে সরকার প্রতিষ্ঠিত হতে দেখেছি, সেই সরকার হচ্ছে বাংলাদেশের যে সভারেন পপুলার উইল, অভিপ্রায়, সেই অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে এটা তৈরি হয়েছে। এবং এটা আপনি বাংলাদেশের সংবিধানের 57 অনুচ্ছেদ দেখলেই দেখবেন যে এটা এমনকি এই সংবিধানের মধ্যে এটাকে আপনি যে যুক্তি তৈরি করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এটা লোক দেখানো হবে না, এই আশ্বাসটা, এই বিশ্বাসটা আমার কোথা থেকে আসে এই কারণে যে অধিকাংশ নাগরিক যদি এটাতে সম্মতি দেন, তাহলে তাদের এই সম্মতিকে অগ্রাহ্য করে কোনো রাজনৈতিক দল কি এমন কিছু করতে পারবেন? অধিকাংশর যদি সম্মতি দেন তাহলে এটা সহজেই অগ্রাহ্য করা যাবে। সেটা কি রাজনৈতিকভাবে তাদের মানে অবিবেচক কাজ হবে না? আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে নৈতিক দিক থেকে আপনি এটাতে স্বাক্ষর করে বলেছেন যে এটা বাস্তবায়িত হবে। এখন আপনি বললেন যে না, আমি ক্ষমতায় গিয়ে বাস্তবায়িত করব না। এইটা তো আপনার নৈতিক অবস্থানের দিক থেকে অত্যন্ত দুর্বল অবস্থান, তাই না? ফলে বাংলাদেশে আমরা একটু স্কেপটিক্যাল থাকি সব ব্যাপারে। রাজনৈতিক দল হলে খুব স্কেপটিক্যাল হই, ঠিক আছে? ভিজিলেন্স, গণতন্ত্রের জন্য ভিজিলেন্স খুব জরুরি। লোকজন স্কেপটিক্যাল হয়ে যদি সকলের উপর নজরদারি করে, ওই অর্থে যে তারা মানে যাতে সঠিকভাবে হয়, সেটা ভালো। তার মানে আমরা বলতে পারি যে এই সনদ বা এই যে ব্যাপারগুলো সামনে আসছে, এটা যতটা না দাপ্তরিক, তার থেকে মানে নৈতিক ভিত্তিটা বেশি। নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে শুরু, এবং তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে একটা আইনি ভিত্তি দাঁড়িয়ে যাচ্ছে গণভোটের। আপনি এর সঙ্গে থাকুন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আমরা আরেকটি বিরতি থেকে ঘুরে আসি। দর্শক, যাচ্ছি বিরতিতে, দেখছেন এখন প্রকাশ। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন এখন প্রকাশ এবং আমাদের সঙ্গে আজকে এখন প্রকাশের অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অধ্যাপক রিয়াজ, আমরা বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে। যেটি একটা সুষ্ঠু নির্বাচন, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, সরকারেরও যে কয়টি ম্যান্ডেট ছিল তার মধ্যে নির্বাচন বলা যায় যে অগ্রাধিকারী ছিল, কিন্তু এখন মাঠে যেটি দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে সংশয়, এই ধরনের একটি হাওয়া, এই ধরনের একটি গুঞ্জন। দেখুন, নির্বাচন ব্যবস্থাটার উপর অনাস্থা তৈরি করার কাজটা সাবেক ফ্যাসিস্ট সরকার খুব ভালোভাবে করতে পেরেছে। নির্বাচন ব্যবস্থাটা নিয়েই সংশয়ে থাকে লোকে, ভোটটা হবে কিনা, হলে কিভাবে হবে। কারণ এত মানে এমন সব ঘটনা তারা দেখেছেন 14, 18, 24-এ, যে সব মিলে টিলে এমন পরিস্থিতি যে তারা আর এগুলির উপর বিশ্বাস টিশ্বাস রাখতে পারছেন না। অন্যদিকে যেটা, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশের এখনকার পরিস্থিতিটা এক অর্থে অন্য অনেক দেশের সঙ্গে তুলনীয়। কী অর্থে? সব দেশই এরকম একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। গণতন্ত্র উত্তরণের পথটা খুব সহজ হয় না। বিভিন্ন জায়গায় কিন্তু এগুলি নিয়ে সংশয় তৈরি হয়। কারণ হচ্ছে, এক হচ্ছে পরাজিত শক্তি চেষ্টা করে, আর এক হচ্ছে ধরেন প্রতিষ্ঠানগুলো তো দুর্বল, কারণ আপনি ইনহেরিট করেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন দুর্বল প্রতিষ্ঠান। সেগুলো ঠিকঠাক করতে গেলে সময় লাগবে, সেটা করা যায় না। তো সব মিলে সকলের এক ধরনের সংশয় থেকে যায়। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে যদি ঐক্যবদ্ধ জায়গায় থাকতেন, তাহলে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাকেই প্রাধান্য দিতেন, তাহলে হয়তো এতটা খানিকটা সংশয়ের প্রশ্ন যে আপনি করছেন সেটা উঠত না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচন চান, ভোট দিতে চান, রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে নির্বাচনেই যেতে চান। ফলে আমি খুব বিপজ্জনকভাবে বলবো না যে একটা সংশয় তৈরি হয়েছে। আমার উদ্বেগটা অন্য জায়গায়। সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরেকটু ভালো করা দরকার। কারণ ধরেন শেষ দিকে এসে যেই পরিমাণ অস্ত্র অবৈধ অস্ত্র দিয়েছিল গত সরকার, সবগুলো উদ্ধার করা যায়নি। আর ওদের তো একটা ডিজাইন আছে, একটা উদ্দেশ্য আছে। সেগুলোর ব্যাপারে নিরাপত্তার সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা, তাদের আরেকটু সতর্ক থাকা, সচেতন থাকা আরেকটু অগ্রণী হওয়া দরকার, খুব দ্রুতই হওয়া দরকার আর কি। আপনি কথাটা তুললেন, ভালো হলো যে গতকালও কিন্তু এরকম একটা সংবাদ আসলো যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী র্যাব এক জায়গায় অভিযান চালাতে গিয়েছে,
সেই র্যাবের কর্মকর্তাই কিন্তু নিহত হয়েছেন আক্রমণের শিকার হয়ে। এর আগে জুলাইয়ের একজন পরিচিত মুখ ওসমান হাদি, তার একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল। তো এই যখন পরিস্থিতি, তখন মানে হয়তো সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই, বিশেষ করে প্রধান উপদেষ্টার, কিন্তু প্রধান উপদেষ্টা কি এই মাঠের পরিস্থিতি সম্পর্কে আসলে অবগত? অবশ্যই অবগত, উনি জানেন, নিঃসন্দেহে জানেন। আমি নিজে এটা বলতেই পারি যে উনি সামগ্রিক পরিস্থিতি বিষয়ে অবহিত থাকেন এবং নির্দেশ দেন, গাইডেন্সটা দেন। আপনি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করেন সেগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। হাদির মৃত্যু তো মর্মান্তিক, র্যাবের উপর হামলাও আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো ইঙ্গিত দেয় না। কিন্তু এইভাবে বিবেচনা না করে আপনি যদি দেখেন যে আইন শৃঙ্খলা বাহিনী তো ভেঙে পড়েছিল, সেটাকে এত দ্রুত তো রিবিল্ড করা যাবে না, খুব পাওয়ারফুল, কিন্তু করা দরকার ছিল। তার অর্থ তো এই নয় যে একেবারে বাস্তবে সম্ভব ছিল, করা হয় নাই, চেষ্টাটা আছে। এখন আগামী দিনগুলোতে তারা যেন আরও সক্রিয় হয়। কিন্তু ডক্টর রিয়াজ, আমরা এখানে যেটি দেখছি যে সরকারের যেখানে যা যা করার ছিল সেটাও কিন্তু তারা অনেক ক্ষেত্রে করেনি। যেমন আমরা দেখছি যে সিসিটিভির ব্যাপারটা সরকার বলছিল যে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি হবে। রাজনৈতিক দলগুলো কিছুদিন আগেও একটা রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সেই রাজনৈতিক দলের নেতারা বাইরে এসে বলেছেন যে সব কেন্দ্রেই থাকবে। কিন্তু আজকে যখন নির্বাচনের 21 থেকে 22 দিন বাকি, তখন নতুন করে কোনো ভোট কেন্দ্রে সিসিটিভি সংযোজন করা হয়নি এবং পুরনো যা আছে আগের আমলের সেগুলো মেরামত করতে হবে কি হবে না, কোন উপায়ে হবে, এই তৃণমূল যে প্রশাসন আছে, জেলা শিক্ষা অফিসার বা এই ধরনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, তাদের কাছে নির্দেশনা নেই। বরং এরকম আছে যে মেরামতের জন্য টাকা দেওয়া হয়েছে, সেই টাকায় সেই কাগজে নোট দেওয়া আছে যে সিসিটিভি কেনায় খরচ করা যাবে না। এই বিষয়গুলো কি আপনারা অবগত? আমি এটা প্রথমত নির্বাচনের আমার যা দায়িত্ব সেটা কিন্তু এটা নয়, আমি যে এই সিসিটিভি থাকছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী থাকছে কিনা। এটা এই জন্য আনলাম যে প্রধান উপদেষ্টাও কিন্তু বলছেন যে সিসিটিভি থাকবে, হ্যাঁ, কিন্তু মাঠের সিসিটিভির বাস্তবতা ব্যাপারে ভিন্ন। আমি যতদূর জানি, সর্বশেষ একটা বৈঠকে এরকম আমাকে বলা হয়েছে যে আরও বেশ কিছু সিসিটিভি লাগানো হবে, মানে অধিকাংশ জায়গায় লাগানো যাবে। একটা স্বল্প সংখ্যক বলা হয়েছিল যে এগুলো থাকবে না। আমি নাম্বারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, কারণ আমি নোট নিইনি তখন, কারণ এটা আসলে ওই অর্থে আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আজকে আমার দায়িত্ব প্রচারটা করা, সকলের যুক্ত রাখা। তবে সিসিটিভি কি যথেষ্ট? আমার কাছে মনে হয় না সিসিটিভি যথেষ্ট। মূল কাজটা কিন্তু স্থানীয় প্রশাসন যেটা নিশ্চিত করতে হবে, একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হচ্ছে জনগণের ইনভলভমেন্ট। মানুষ যদি যুক্ত থাকে স্থানীয়ভাবে, যে তারা কোনো রকম অপরাধমূলক কাজে হতে দেবেন না, এই সচেতনতাই একটা চাপ তৈরি করে। যারা অপরাধী তাদের উপর কিন্তু চাপ তৈরি করে, যারা ধরুন এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উপর চাপ পড়ে। এই জিনিসটাই করতে হবে স্থানীয়ভাবে। আমরা যে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা প্রচারের মধ্যে এটাও তো বলছি যে আপনারা যুক্ত হন, আপনারা সকল প্রশাসনে যারা প্রজাতন্ত্র কর্মচারী তাদেরকে আমরা বলছি স্থানীয় সকলকে যুক্ত করে ফেলেন। হ্যাঁ, যে যার মনের মতো ভোট দিক, কিন্তু যুক্ত করতে হবে। এই কাজটা করা গেলে আগামী 2-3-2.5 সপ্তাহে, তাহলে আমার ধারণা যে বড় রকমের ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। ডক্টর আলী রিয়াজ, আপনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই হিসেবে প্রশ্ন করছি, এই যে সরকার মানে ডক্টর ইউনূস, যে তার সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে ধরেন যে প্রশাসন কিংবা এই সেনাবাহিনী কিংবা অন্যান্য রাষ্ট্রের যারা এই ভোট কেন্দ্রে একদম মাঠ প্রশাসনের দায়িত্ব পালন করবে, মানে এই পক্ষগুলোর সঙ্গে কি ডক্টর ইউনূস যিনি যে ব্যক্তিত্ব বা তার যে পজিশন, সেখানে কি কোনো গ্যাপ বা শূন্যতা আছে? আমি এখন পর্যন্ত তা দেখিনি, বরঞ্চ সুস্পষ্টভাবে এই কাজটা যেহেতু ওনার প্রায়োরিটি, সেহেতু প্রশাসনের দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে সামগ্রিকভাবেই সকলেই চাচ্ছেন কাজটা করার জন্য, এবং তার কেন্দ্রেই আসলে আছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তো বক্তব্যও দিয়েছেন এবং তিনি সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখেন। এমনকি আমি এটা আপনাকে বলতে পারি যে আমাদের যে কাজ, প্রচারের যে কাজ, সে ব্যাপারেও উনি কিন্তু উৎসাহ নিয়ে আমার সাথে কথা বলছেন। আমাদের কাজ আমি জানাচ্ছি, উনি কখনো কখনো পরামর্শ দিচ্ছেন যে এটা করা যায় কিনা দেখো, বা এইরকম বিষয় আর কি। তো ফলে এই ধরনের দূরত্ব আছে ইত্যাদি, এটাকে আমি সঠিক বলি না। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানান ধরনের মন্তব্য আসছে। এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলছে যে সরকার সেদিকে হেলে পড়ছে, আবার কেউ কেউ বলছে যে এরা একটা সেফ এক্সিট চাচ্ছে,
মানে এই আলোচনাগুলো এই সেফ এক্সিটের গল্পটা আমার খুব চমৎকার লাগে। সেটা কি জানেন, আসলে তো সেফ এক্সিটই চাওয়ার কথা। সেফ এক্সিট মানে কি, কোনো কেওয়াস টেওয়াস হবে না, পিসফুল ট্রানজিশন হবে। তাতেই এই মানে বুঝছেন হ্যাঁ, সেফ এক্সিট তো তাই না, আমি তো তাই বুঝি। এখন এই সরকার সেফ এক্সিট চায়, তো সেফ এক্সিটই তো চাইবে। সব কিছু সুষ্ঠুভাবে হবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর ঘটবে, নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের সঙ্গে যারা যুক্ত তারা একভাবে নিরাপদভাবে সকলের সাথে যে যার দায়িত্বে চলে যাবে। অধ্যাপক ইউনূস তো বলেছেন তিনি রাজনীতিতে থাকবেন না। আমি আমার দিক থেকে আশ্বস্ত করতে পারি আপনাকে যে আমি মানে দায়িত্ব পালন শেষে শিক্ষকতায় ফিরে যাব। আপনি কি করবেন সেটা আমরা বিরতির পরে শুনবো, কারণ এটা নিয়ে আলাদা প্রশ্ন আছে। আপনি সঙ্গে থাকুন, আমরা আরেকটি বিরতি থেকে ঘুরে আসি। দর্শক দেখছেন এখন প্রকাশ, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দর্শক দেখছেন এখন প্রকাশ এবং আমাদের সঙ্গে আছেন আজকের এখন প্রকাশে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আমরা একদম শেষ মুহূর্তে আছি। আপনি বলছিলেন যে এই মেয়াদ তো প্রায় শেষের দিকে এই সরকারের। আপনার কাছে যে প্রশ্নটা আমি বিশেষভাবে করতে চাই সেটা হলো যে আমরা আপনার সম্পর্কে যতটা জেনেছি যে আপনি একসময় ছাত্র রাজনীতি করতেন, এরপরে গবেষক হিসাবে আপনি আমেরিকায় এক ধরনের থিত হয়েছেন, এখন আবার এক ধরনের সরকারকে তো আমরা রাজনীতিক বলতেই পারি, মানে রাজনীতিতে এসছেন। দুইটা প্রশ্ন, যে এর পরে আপনার পরিকল্পনা কি, এর পরে আপনি কি করবেন, আর বিশেষ করে পরবর্তী যে সরকারগুলো আসবে তারা যদি আপনাকে বিশেষ কোনো দায়িত্বের জন্য ডাকে যোগদান করবেন কিনা? প্রথমটা হচ্ছে যে এই দায়িত্ব পালন শেষে আমি শিক্ষকতার দায়িত্বে ফিরে যাব। আমি ছুটিতে আছি, মানে আমি 2024 সালের অক্টোবর মাসে আমি যখন আসি তখন আমি স্বল্প মেয়াদের ছুটি নিয়ে আসছিলাম সংবিধান সংস্কার কমিশনের কাজের পরে, কিন্তু বিভিন্নভাবে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি নিজেও মনে করেছি যে এটা একটা বড় সুযোগ অংশগ্রহণ করার, তো সেইভাবে আমি কাজ করেছি। তো সেদিক থেকে আমি আমার পরবর্তী কাজ হচ্ছে এই দায়িত্ব শেষ হয়ে গেলে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ফিরে যাব। আমার ছুটিও শেষ হবে এবং আমাকে যেতে হবে। এটা দ্বিতীয় হচ্ছে পরবর্তী সরকার। আমি সরকার হিসেবে বলবো না, কোনো বিশেষ সরকারের সঙ্গে যুক্ত থাকার কোনো আকাঙ্ক্ষা আমার নাই, আমি আগেও ছিলাম না। ফলে এই কাজেও সর্বশেষ সরকারের অংশ হওয়ার পরিস্থিতি হয়েছে। তবে এইটা ঠিক যে যদি কখনো প্রয়োজন হয় দেশের জন্য, আমার যদি সামান্য ভূমিকা রাখার সুযোগ থাকে আমি চেষ্টা করব। কারণ ধরুন শুধুমাত্র একটা নির্বাচনের শেষ কথা নয়, গণতন্ত্র উত্তরণের পথটা অনেক কঠিন। বাংলাদেশ আগে তিনবার গণতন্ত্র উত্তরণের চেষ্টা করেছে, তিনবারই খানিক দূর অগ্রসর হয়ে আমরা দেখেছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। এটা চতুর্থ সুযোগ, তাতে সকলকে অংশগ্রহণ করতে হবে এই প্রক্রিয়ায়। সেখানে যদি আমার কোনো ভূমিকা থাকে সেক্ষেত্রে আমি সে পালন করবো, কিন্তু এটার কিন্তু ভিন্ন অর্থে নেবেন না আমি কোনো সরকারের সঙ্গে যুক্ত থাকার কোনো আকাঙ্ক্ষার কথা বলছি না। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ এই আজকের এখন প্রকাশে অতিথি হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের এখন প্রকাশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও। শুভরাত্রি।